নমস্কার, তর্ক যুক্তি গপ্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে। হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবেন আমজনতা। লোকসভা নির্বাচনের পর থেকে কিন্তু যে বিভিন্ন রকম ভাবে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন ইস্যু তুলছেন। এবং একটা জিনিস যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের ইস্যু মানুষের সামনে আনছেন এবং জনসভাগুলোতে বক্তব্য রাখছেন এবং বিভিন্ন বিষয়ে তারা কথা বলছেন। কেউ কেউ বলছেন যে আমাদের সরকার এলে আমরা এটা দেব, কেউ কেউ বলছেন আবার আমাদের সরকার এলে আমরা এটা দেব। এই এটা আর এটার মধ্যে মানুষ এখন ভাবছে কোন সরকারকে আনা যায়। সেই জায়গায় মানুষ এখন রায় দেবেন, যেটা আমরা জানতে পারবো আগামী 23শে মে কি রায় দেয় মানুষ। আমাদের আজকের যে বিষয় আলোচনা একেবারেই ঠিক ধরেছেন। আমরা রাহুল গান্ধীকে কয়েকদিন ধরে শুনছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন জনসভায় তিনি বক্তব্য রাখছিলেন যে রাহুল গান্ধী যদি ক্ষমতায় আসতে পারে, অর্থাৎ কংগ্রেস সরকার যদি ক্ষমতায় আসতে পারে দিল্লিতে, তাহলে বিপিএল ভুক্তদের ৬,০০০ টাকা করে মাসিক দেওয়া হবে। এইটার কতটা বাস্তবতা রয়েছে? বিভিন্ন ইস্যুতে উঠে আসে, সবগুলো ইস্যুই রাখছে। এখন যেটা আমাদের রাজ্যের পরিস্থিতি, বিরোধীরা যেটা বলছে যে 1 বছর আগে যে নতুন সরকার গঠিত হয়েছিল, সে নতুন সরকার 1 বছরে কোনো কিছুই করেনি। যে ভিশন ডকুমেন্টস দিয়েছিল তার 1% তারা কাজ সম্পূর্ণ করতে পারেনি, বিরোধীদের বক্তব্য। তো যাই হোক, আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে যারা রয়েছে তাদের সঙ্গে পরিচয় সেরে নিচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে মানিক দেব, কংগ্রেস থেকে, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। নমস্কার। একই সঙ্গে রয়েছে বিজেপি থেকে প্রবীর চক্রবর্তী, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। নমস্কার। প্রথমে আমি মানিক বাবুর কাছে প্রশ্নটা রাখবো যে বিভিন্ন রকম ইস্যু তো থাকে ইলেকশনের সময়। এই যে ইস্যুটা মানে যে কথাটা বললেন যে একটা এজেন্ডা, আমি বলতে পারি এজেন্ডা বলতে পারি, যে মাসে ৬,০০০ টাকা, ৬,০০০ যে টাকাটা দেওয়া হবে বিপিএল ভুক্তদের, এটা কতটা বাস্তবতা? এই বিষয়টি নিয়ে কংগ্রেস দলে দীর্ঘ সময় ধরে আলোচনা চলছিল। অনেক সার্চ, অনেক গবেষণার পরে গিয়ে গত পরশুদিন এটা অ্যানাউন্সড হয়েছে। ছত্তিশগড়ের নির্বাচন থেকে রাহুল গান্ধী এই ধরনের একটা ঘোষণা দিয়ে যাচ্ছিলেন যে সারা দেশের বেকারদের স্বার্থে, যুবকদের স্বার্থে তাদের একটা মিনিমাম আয়ের ব্যবস্থা কংগ্রেস দল করবে যদি কংগ্রেস এই নির্বাচনে জয়ী হয়ে আসে। এটা কংগ্রেসের একটা অর্থনৈতিক পরিকল্পনা। বিশাল সংখ্যক দেশের জনগণের দিকে তাকিয়ে, গরিবী অংশের মানুষের দিকে তাকিয়ে কংগ্রেস এই ধরনের পরিকল্পনা আগেও নিয়েছে। 71 সালে নিয়েছে, এরপরে নিয়েছে MNREGA প্রকল্প। সারা পৃথিবীর মধ্যে রেগার মতো এত বড় সামাজিক প্রকল্প নেই। এবং রেগা চালু হওয়ার ফলে প্রায় 14% মানুষ গরিব সীমার উপরে এসেছে। এটা একটা বিরাট সাফল্য। এখন যে পরিকল্পনা তিনি নিয়েছেন, সমীক্ষা করে দেখা গেছে সারা ভারতবর্ষের 20% মানুষ গ্রামে গঞ্জে শহরে, বিশেষ করে শিক্ষিত যুবকরা, তাদের পরিবার দারিদ্র সীমার নিচে আছে। তো এদেরকে দারিদ্র সীমার উপরে নিয়ে আসার জন্য তিনি এই প্রকল্প ঘোষণা করেছেন, ন্যূনতম আয় যোজনা, বাংলাতে বলতে গেলে ন্যায় প্রকল্প। তো এই প্রকল্পে ৬,০০০ করে প্রতিটি গরিব পরিবারে তার ব্যাংক অ্যাকাউন্টে ওই পরিবারের মহিলা সদস্যের নামে এই টাকাটা সেখানে যুক্ত হবে। ৬,০০০, 12 মাসে ৭২,০০০ টাকা। এটা তিনি ঘোষণা দিয়েছেন অনেক কিছু চিন্তা ভাবনা করে। আমরা আশা করছি এতে ভারতবর্ষের যে বেকার এবং কর্মহীন যুবক, তাদের স্বার্থে এটা করা হয়েছে। এবং আগামী দিনে 20% মানুষ সারা ভারতবর্ষে, 5 কোটি পরিবার এবং 25 কোটি মানুষ এর দ্বারা উপকৃত হবেন। এটা রাহুল গান্ধীর একটা সাংঘাতিক প্রকল্প, জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে নির্বাচনের আগে এটা ঘোষিত হয়েছে। কংগ্রেস এই প্রকল্প রূপায়ণ করতে বদ্ধপরিকর। আগামী দিনে দেশকে সামনে তারা এটার পরীক্ষা রাখতে চায়। এর আগে যেমন MNREGA করেছে এবং অন্যান্য অর্থনৈতিক কর্মসূচি করেছে, এটাও কংগ্রেসের আরেকটা ফ্ল্যাগশিপ প্রকল্প। এর আগে কংগ্রেস দেশকে তথ্যের অধিকার আইন দিয়েছে,
শিক্ষার অধিকার আইন দিয়েছে, খাদ্য সুরক্ষা দিয়েছে, মধ্যশিক্ষা অধিকারের আইন দিয়েছে এবং তার সঙ্গে যুক্ত মিড ডে মিল ইত্যাদি এই সমস্ত বড় বড় প্রকল্প কংগ্রেস যখন ক্ষমতায় ছিল 4 থেকে 14 সালের মধ্যে এই সমস্ত ফ্ল্যাগশিপ প্রকল্প কংগ্রেস দেশের সামনে প্রস্তাবিত করেছে এবং এগুলি সবগুলি কিন্তু সার্থক হয়েছে। এখন এই নির্বাচনকে সামনে রেখে, সপ্তদশ নির্বাচনকে সামনে রেখে এটা আমাদের প্রেসিডেন্ট রাহুল গান্ধীর আরেকটি জনস্বার্থে প্রকল্প তিনি ঘোষণা করেছেন। এই প্রশ্নটা নিয়ে আমি প্রবীর বাবুর কাছে আসবো যে কতটা বাস্তবতা রয়েছে এই যে একটা ইস্যু নিয়ে এখন রাহুল গান্ধী আমি বলছি স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখানো ভালো, কিন্তু বাস্তবে কতটা সম্ভব এই প্রশ্নটাই তো মূল বিষয়। ফলে মানিকদের কাছে আমার প্রশ্ন যে হিসাব কষে দেখেছেন মাসে কত টাকা লাগবে? 5 কোটি পরিবারের জন্য 6,000 টাকা করে যদি মাসে দিতে হয় কত টাকা লাগে হিসাব করে দেখেছে? এগুলো হিসেব হয়েছে, এগুলো একটু সংখ্যাটা একটু হ্যাঁ বলবো। এগুলো হিসেব করতে গিয়েই কিছুটা সময় কেটেছে, আর না হলে ছত্তিশগড়ের নির্বাচনের সময়ই কিন্তু এই প্রকল্প ঘোষিত হতো। এটা ঠিক জিনিসটা 6,000 নয়। সমীক্ষায় দেখা গেছে যে ভারতবর্ষের গরিবী অংশের নিচে যারা রয়েছে তাদের 12,000 পর্যন্ত মাসিক রোজগার করলে তারা গরিবী অংশের উপরে উঠে আসবেন। 12,000। এখন এই 12,000 কাউন্ট করতে গিয়ে যদি দেখা যায় 5 কোটি পরিবার, 25 কোটি বেনিফিশিয়ারি, কারো রোজগার কোনো পরিবারে 10,000 আছে, তার ক্ষেত্রে কিন্তু 2,000 যাবে। যার রোজগার 6,000 আছে তার ক্ষেত্রে 6,000 যুক্ত হবে। এইভাবে জিনিসটা কাউন্ট করা হয়েছে। 2,000 আছে তার ক্ষেত্রে 10,000, 6,000, ম্যাক্সিমাম 6,000। এখন পর্যন্ত প্রকল্পে আমরা যে পেয়েছি এটা তো পরিষ্কার না যে না, এটা আমাদের কাছে 12 পরিষ্কার। না 12,000 যদি মাসিক রোজগারটা নিয়ে যেতে হয়, তো যাদের আয় এখন আছে ভাতা পায়, সর্বাধিক আয় আছে হয়তো 2,000 টাকা নানাভাবে, তাদের তো 10,000 টাকা। পরিবারের 5 জনকে ধরে পরিবার ধরা হয়েছে। 5 জনকে ধরেই যদি সে 5 জনের মধ্যে যদি একজন আর্নিং মেম্বার থাকে, সে যদি 2,000 বা 3,000 টাকা আর্ন করে, তাহলে তাকে 9 বা 10,000 টাকা তাকে দিতে হবে 12,000 টাকা করতে গেলে পর। এতে আমরা হিসাব করছি যেটা দেখেছি, আমি অঙ্কে বিশারদ নই, কিন্তু আমি যেটা হিসাব করে দেখেছি সেটা হচ্ছে এই প্রায় 1 লক্ষ মানে 1.5 লক্ষ কোটি টাকা প্রয়োজন। না, 1.5 লক্ষ না, এতে সমস্ত হিসাব করে দেখা গেছে 20 কোটি মানুষ ধরে হিসাবটা যদি করি তাহলে 3,70,00,000 টাকা এর পেছনে খরচ হবে। 3 কোটি কংগ্রেস 70 লক্ষ টাকা সমস্ত, আপনি যেটা বলছেন সমস্যাটা, এটা নিয়ে কংগ্রেস দল সচেতন এবং এই জন্যই তারা 3,70,00,000 টাকার খরচের হিসাব করেই এই প্রকল্প ঘোষণা করেছে। 70 লক্ষ টাকা কি মানে বছরে অসম্ভব। এত যাই হোক, না এটা মোটেই আপনার তথ্যটা ঠিক না, এটা ভুল তথ্য। 3,70,00,000 টাকা হতেই পারে না বছরে। আমি যেটা বললাম যে সেই জায়গা হচ্ছে এটা একটু হেরফের হতে পারে। আমি তো আগেই বলেছি আমি অঙ্কে বিশারদ নই, একটু হেরফের হতে পারে। আমি যেটা আজকে প্রাথমিকভাবে এই বিষয়টা জানার পর যে আজকে এই সাবজেক্টের উপর কথা হবে, আমি একটা হিসাব করেছি। এতে দেখা গেছে 20 কোটি ধরে আমি হিসাবটা করেছিলাম। 20 কোটিতে 1,44,000 কোটি টাকা বছরে খরচ পড়ে। সেই খরচ কোথা থেকে আসবে এটা ভেবে দেখেছে? খরচ বলুন। এটা ভেবে দেখেছে? তো আমরা তো এমন প্রতিশ্রুতি উনি বলেছেন, উল্লেখ করেছেন, 71 সালের কথা বলেছেন, আমি যদি ভুল না করে থাকি, সে হচ্ছে গরিবি হটাও। গরিবি হটাওয়ের প্রতিশ্রুতি, সে গরিবি হটাওয়ের প্রতিশ্রুতি আজকে যিনি যে নির্বাচনের আগে প্রতিশ্রুতিটা দিচ্ছেন রাহুল গান্ধী, ওনার যিনি ঠাকুরমা, উনি সেই সময় এই প্রতিশ্রুতিটা দেশের মানুষের কাছে উপস্থিত করেছিলেন। কিন্তু বাস্তবে কি হয়েছে? বাস্তবে তার পরবর্তী সময়ে দেখা গেছে ওনার সময়কালেই দেশে গরিবের সংখ্যা
যে জায়গায় ছিল তার চাইতে অনেক বেশি বেড়ে গেছে দারিদ্র সীমারেখার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা। ফলে এবার যেটা দিয়েছে সেটা আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে এটা হচ্ছে একটা বিভ্রান্ত করার একটা অপচেষ্টা, গরিব অংশের মানুষকে মোহগ্রস্ত করে তোলা। এটার কোনো বাস্তব ভিত্তি নাই। আর আরেক অন্য দিক থেকে আমরা যদি বলি যে আজকে রাহুল গান্ধী কার্যত স্বীকার করে নিয়েছেন এই প্রধানমন্ত্রী যেটা জনধন যোজনা চালু করেছিল, এটাকে কার্যত স্বীকার করে নিয়েছেন যে এর মাধ্যমে, যে এই জনধন অ্যাকাউন্টের মাধ্যমে মানুষের কাছে প্রত্যক্ষভাবে সেই টাকাটা পৌঁছে দেওয়া হবে, যদি দেওয়া যায়, যদি পারে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এটাকেও স্বীকার করে নিয়েছেন। কিন্তু এটা নিয়ে প্রচুর সমালোচনা কংগ্রেসের তরফ থেকে, রাহুল গান্ধীদের তরফ থেকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই জনধন যোজনা কর্মসূচি নিয়ে প্রচুর সমালোচনা করা হয়েছে। এগুলি একতরফাভাবে করা হয়েছিল। আমরা তখনও বলেছিলাম এগুলি সঠিক না, এই যুক্তিটা সঠিক না। এখনও বলছি এটা স্রেফ নির্বাচনের সময় মানুষকে, গরিব মানুষকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা বলেই আমরা মনে করি। এটার কোনো বাস্তবতা আছে বলে অন্তত আমরা বিশ্বাস করি না। আমি কংগ্রেস দলের যে ইতিহাস, সেটা নির্বাচনের আগেই হোক কিংবা নির্বাচন পরবর্তী, কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। কোনো জুমলা প্রতিশ্রুতি কংগ্রেস দেয় না। বন্ধুবর প্রবীরবাবু যেটা বললেন, আমরা একটা নির্বাচন অতিক্রম করে 1 বছর হয়েছে। বিজেপি দল 95টা প্রতিশ্রুতি, ভিশন ডকুমেন্ট আমাদের কাছে রেখেছিল, রাজ্যের জনগণের কাছে রেখেছিল। কেন্দ্রের মোদী সরকার, তিনিও নির্বাচনে জয়ী হবার জন্য প্রতিশ্রুতি রেখেছিলেন 2 কোটি বেকারের চাকরি হবে, 5 বছরে 10 কোটি বেকারের চাকরি হবে, 15 লক্ষ টাকা করে অর্থ, কালোধন সুইজারল্যান্ডের ব্যাংক থেকে ভারতবর্ষের ব্যাংকে প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে জমা হবে। এই রাজ্যে ত্রিপুরাতে বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ঘরে ঘরে চাকরি হবে। 50,000 ভ্যাকেন্ট পোস্ট আছে, 50,000 ভ্যাকেন্ট পোস্টের মধ্যে 1 বছরের মধ্যে চাকরি হবে, এবং চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে না, মিস কল দিলেই চাকরি হবে। হাতে হাতে স্মার্টফোন তুলে দেওয়া হবে, কেজি থেকে পিজি পর্যন্ত মেয়েরা বিনা পয়সায় পড়াশোনা করতে পারবে। আরো বিভিন্ন ধরনের প্রকল্প, প্রত্যেকটা প্রকল্প মিথ্যা প্রমাণিত হয়েছে 1 বছরের মধ্যে। 1 বছরে যেগুলো করবার কথা ছিল একটিও তারা করতে পারেননি। কর্মচারীদের জন্য 7ম বেতন কমিশন দেবেন, তখন কিন্তু বলেননি যে টাকা নিয়ে আমাদের কেন্দ্র টাকা দিচ্ছেন না। এখন কিন্তু উপমুখ্যমন্ত্রী বলছেন দিয়ে দিতে গিয়ে আমাদের হাতে টাকা নিয়ে আমরা টাকার জন্য লিখেছি। তখন কিন্তু বলেছিলেন 7ম বেতন কমিশন চালু হবে। এই রাজ্যে যেটা চালু হয়েছে এটা 7ম বেতন কমিশন নয়। ওনারা যদি শুধু এইটুকু কথা বলতেন 7ম বেতন কমিশনের মতো আমরা চালু করেছি, শুধু মতো শব্দটি থাকলে আমাদের আপত্তির খুব একটা কিছু থাকতো না। ডিএ নেই, সিএ নেই, হাউস রেন্ট নেই, কোনো ভাতা নেই, ভাতা ছাড়া কমিশনের রিপোর্ট হয় না। তো কাজে প্রত্যেকটা জিনিস কর্মচারীদের ক্ষেত্রে, যুবকদের চাকরির ক্ষেত্রে, তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো প্রতিশ্রুতি তারা পালন করেননি, সবই মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। আর যেটা আজকে এখানে প্রশ্নটা উঠেছে, অর্থ কোত্থেকে আসবে, রেগার অর্থ কোত্থেকে এলো? এই যে 12 কোটি লোক আজকে রেগার কাজের সঙ্গে যুক্ত সারা ভারতবর্ষে, কতগুলো পরিবার জড়িত, গ্রামের যে অর্থনীতি সমৃদ্ধ হয়েছে, মহিলা বলুন, দলিত বলুন, তফসিল জাতি অংশের মানুষ, জনজাতি অংশের মানুষ, বিশেষ করে মহিলারা আজকে এই কর্মসংস্থানে যুক্ত হয়েছে। এর পিছনে যে বিরাট এক্সপেন্ডিচার, বিরাট বাজেট, এই বছরের মতন এই যে সরকার, দিল্লি সরকার খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, 61,000 কোটি টাকা স্যাংশন করেছে রেগা প্রকল্পে। কোত্থেকে আসছে? একটা কর্মসূচি রূপায়িত হচ্ছে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গ্রামীণ অর্থনীতির স্বার্থে। তার টাকা জোগাড় করা, টাকার সংস্থান করা সরকারের দায়িত্ব। আজকে কংগ্রেস যদি ওই দায়িত্বের জায়গাতে গিয়ে পৌঁছায়, এই অর্থ সেটা যাই হোক, সেটা প্রবীরবাবুর হিসাব অনুযায়ী হোক কিংবা আমার হিসাব অনুযায়ী, আমি একটা পত্রিকায় দেখেছি, খুব সম্ভবত আমি যেটা বলেছি সেটাই পত্রিকার রিপোর্ট ছিল,
তারাও বিভিন্ন সার্চ করে তারা বলেছে যে টোটাল এক্সপেন্ডিচারটা এই ধরনের আসতে পারে। রাহুল গান্ধী এক্সপেন্ডিচারটা দেখেই কথাটা বলেছেন যে আর্থিক স্বার্থে সারা দেশের 25 কোটি মানুষের স্বার্থে এটা হবে, এবং 14% মানুষ এর আগে রেগার মাধ্যমে দারিদ্র্য সীমা অতিক্রম করেছে, আর এখন 22% মানুষ দারিদ্র্য সীমা অতিক্রম করবে। আর কংগ্রেস যেটা প্রতিশ্রুতি দেয়, আজকে শিক্ষা অধিকার আইন, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে, কিন্তু ইউপিএ সরকারের 10 বছরের মধ্যে এটা হয়েছে। তথ্যের অধিকার আইন লাগু হয়েছে, সবগুলো পার্লামেন্টে সংবিধান সংশোধন করে লাগু হয়েছে। এটা শুধু মুখের প্রতিশ্রুতি নয়, এটা মোদিজির ওই 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে আসবে কিংবা 2 কোটি করে চাকরি হবে, এটা শুধু মুখের প্রতিশ্রুতি। আজকে কংগ্রেস যে প্রতিশ্রুতি দিচ্ছে, রাহুল গান্ধী যে প্রতিশ্রুতি হচ্ছে, এটা আইনি পদ্ধতিতে আসবে, এ থেকে বেরোবার রাস্তা কারো নেই। রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে অনেক কথা বলে, নির্বাচনে জিতে আসার পর দেখা যায় যে সেগুলো থেকে তারা দূরে সরছে। রাজনৈতিক দলগুলোকেও কিন্তু সংবিধান এবং আইন দিয়ে বেঁধে রাখা উচিত বলে আমি একজন নাগরিক হিসেবে মনে করি। রাহুল গান্ধী যেটা বলেছেন, এটা আইনি স্বীকৃতি দেওয়া হবে এবং যুবকরা প্রয়োজনে তার বিরুদ্ধে আইনি গ্যারান্টি নিতে পারবে, তারা আইনি সহায়তা। যেমন আজকাল আমরা রেগা যদি না হয়, 100 দিনের কাজ যদি কেউ না পায়, কিংবা তার একটা পঞ্চায়েতে যে কাজটা হচ্ছে সেটা থেকে যদি তাকে বঞ্চিত করা হয়, সে কিন্তু আইনগতভাবে সেটার সাহায্য নিতে পারে। এটাও ঠিক সেইভাবেই সারা ভারতবর্ষে রূপায়িত হবে, প্রত্যেক পঞ্চায়েতে, প্রত্যেক ডিস্ট্রিক্টে, শহর, গ্রামগঞ্জে। একেবারে কাজে এই সম্পর্কে নিয়ে দ্বিধার কোনো অবকাশ নেই। মানিকবাবু কথাটা বলছিলেন যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের মুহূর্তে বিভিন্ন রকম কথা বলে থাকেন। আমি এটার প্রসঙ্গ ধরেই বলছি, আজকে থেকে ঠিক 5 বছর আগে, 5 বছর হয়ে যাবে 14 লোকসভা নির্বাচনের আগে যে মানিকবাবু যে কথাগুলো তুলেছিলেন, আমি সেই প্রশ্নগুলি রাখবো যে 15 লক্ষ টাকা করে যে একটা অ্যামাউন্ট তিনি ঘোষণা করেছিলেন তখন যিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, এবং বলেছিলেন যে বছরে 2 কোটি চাকরি হবে, সেগুলিতে হলো না। 5 বছর হয়ে বলছি, এটা বলার আগে শুধু বলি যে মানিকদাকে স্মরণ করে দিচ্ছি যে এই 70-72 বছরের যে স্বাধীন দেশে প্রায় 50 বছর কংগ্রেসের নেতৃত্বে সরকার ছিল। কোনো কোনো সময় কংগ্রেস কাউকে সমর্থন করে সরকারে বসিয়েছিল, চালিয়েছিল। এই সময়ের মধ্যে কংগ্রেস দলের ইতিহাসটা যদি আমি দেখি, মানিকবাবু যেগুলি কয়েকটা কর্মসূচি বাস্তবায়িত করেছে সেগুলির কথা উল্লেখ করেছেন, কিন্তু বাস্তবায়িত করেনি, প্রতিশ্রুতি দিয়েছিল বিভিন্ন সময়। সেই ইতিহাসটা যদি দেখি অনেক লম্বা হয়ে যাবে, এক রাত্র বলে শেষ করা যাবে। দু একটা বলুন না, আমিও শুনি। না, আমি তো প্রথমেই তো বলেছি যে গরিবি হটাও যদি আমরা যদি দেখি, সেই 71 সালের কথা, 71 সালের যদি গরিবি হটাও, এবং এই অর্থনৈতিক পরিকল্পনা রূপায়িত হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়ে। রূপায়িত হয়েছে, কিন্তু একটা ব্যর্থ স্লোগান, ব্যর্থ প্রতিশ্রুতি হিসাবে এটা রূপায়িত হয়েছে। দেশে গরিবীর সংখ্যা এই সময় স্লোগান দেওয়ার পর, সেই তথাকথিত কর্মসূচি রূপায়ণের পর দেশে গরিব মানুষের সংখ্যা বেড়ে গিয়েছিল। এ হচ্ছে সরকারি তথ্য, এটা আমার কোনো তথ্য নয়, এটা হচ্ছে সরকারি তথ্য। তো এটা বেড়ে গিয়েছিল। আমি সেই প্রসঙ্গে বিস্তারিত দীর্ঘ আলোচনা যেতে চাই না। যেটা রেখেছে যে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়ে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলির খেলাপ করেছে। আমরা ত্রিপুরায় গত নির্বাচনের আগে ভিশন ডকুমেন্টে যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতিগুলি খেলাপ করা হয়েছে, এটাই তো হচ্ছে মানিকদার মূল অভিযোগ। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটা বলতে চাই, যে দুটো বিষয় আপনি উল্লেখ করেছেন নরেন্দ্র মোদীজি, বছরে 2 কোটি বেকার। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাপারটা ছিল এমন, প্রতিশ্রুতিটা ছিল এমন যে বছরে 2 কোটি করে বেকারের আমরা কর্মসংস্থানের সুযোগ করে দেব, নট চাকুরি, কর্মসংস্থানের সুযোগ করে দেব। 15 লক্ষ টাকার প্রশ্নে পরিষ্কার বলা হয়েছিল যে 15 লক্ষ টাকা করে ভারতবর্ষের একটা অংশের মানুষ যে কালো ধনের অধিকারী হয়েছে, তারা যে বেআইনি টাকা রোজগার জমিয়েছে, সেই টাকার একটা যে অংশটা বিদেশের বিভিন্ন ব্যাংকে, সুইজারল্যান্ড সহ দেশের বিভিন্ন কালো টাকা
কালো টাকা হোক আর হিসাবের টাকাই হোক, যেই টাকাটা জমা আছে বিদেশে দেশের মাটিতে না থেকে, সেই টাকাটা যদি আমরা উদ্ধার করতে পারি, তাইলে উদ্ধার করলে পর হিসাব করেছে দেখা যায় যে না, কথাটা ছিল ফিরিয়ে আনবো। না ফিরিয়ে আনবো আমরা, যদি শব্দটা থাকলে তো আমারও কিছু বলার থাকে না। ফিরিয়ে আনতে পারি, তাহলে এটাই ছিল, ফিরিয়ে আনতে পারি তাহলে দেশের প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকাতে এত বিশদভাবে এই ফলে বক্তব্য ছিল না, যদি কথাটা ছিল না, স্পিরিটটা ছিল এই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে এই সময়ের মধ্যে এই প্রচেষ্টা, অনাদায়ী ঋণ আদায়ের যেমন প্রচেষ্টা শুরু হয়েছে, অনেক অনাদায়ী ঋণ আদায় করা সম্ভব হয়েছে, কালো টাকা ফিরিয়ে আনার জন্য আইনি যেই পদক্ষেপগুলি নেওয়ার, সেই পদক্ষেপগুলি নেওয়া শুরু হয়েছে। এই 5 বছরের মধ্যে সেই পদক্ষেপগুলি সফলভাবে রূপায়িত করা যায়নি। আমরা অপেক্ষা করছি, আপনারা অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আবার সরকার প্রতিষ্ঠিত হবে। সরকার প্রতিষ্ঠিত হলে পর আমরা দেখতে পাবেন যে অবশ্যই কালো ধন আমরা ফিরিয়ে আনছি, এবং এটা দেশের মানুষের কল্যাণে, দেশের মানুষের আমি আলোচনার স্বার্থে রাজ্যেও বলা হয়েছিল যে বেকারদের চাকরির ব্যবস্থা করা হবে, কিন্তু এখন বলা হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা। আগেও 14 লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী পদপ্রার্থী আমি আলোচনার স্বার্থে আমার বন্ধু প্রবীর বাবু যে কথাটা বললেন কর্মসংস্থান, আমি এটাকে মেনে নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। যদি আবারটা শেষ করি, আমার কাছে যে বিষয়টা আপনারা অবতারণা করেছেন, আমি সেই বিষয়টা শেষ করি। আমি যেটা রাজ্যের ক্ষেত্রে যেটা বলা হয়েছে ভিশন ডকুমেন্ট, আমরা ভিশন ডকুমেন্টের আমাদের তো মেয়াদ তো হচ্ছে 5 বছর, মাত্র তো হয়েছে 1 বছর। না, কতগুলো বিষয়ে বলা ছিল 1 বছরের মধ্যে, বলছি 1 বছরের মধ্যে যেগুলো বলা ছিল। পাশাপাশি কেন্দ্রীয় বিষয়টা আজকে থেকে 5 বছর আগে 2014 লোকসভা নির্বাচনের যিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী যে বলেছিলেন যে বছরে 2 কোটি বেকারের চাকরি। না সেটা তো বললামই। আমি কেন্দ্রীয় ক্ষেত্রে যে বিষয়টা এসেছে 2 কোটি বেকার, 2 কোটি কর্মসংস্থানের বিষয়টা আমি তো উল্লেখ করলামই, যে চাকরি নয় কর্মসংস্থানের বিষয়টা ছিল। বিষয়টা ছিল 15 লক্ষ টাকা হিসাব করে বেরিয়েছিল যে 15 লক্ষ টাকা করে দেওয়া যায়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি কর্মসংস্থানটা নিয়ে একটু এই জায়গাতে একটু কথা বলা দরকার। বলবেন আপনার সময় হলে পরে আপনি বলবেন, সেটা প্রতিশ্রুতির খেলাপ করেনি বলেই আমরা মনে করছি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি রাজ্যের প্রশ্নে যেটা বলতে চাই, যে রাজ্যের ভিশন ডকুমেন্টের আমরা মাত্র 1 বছর হয়েছে, 1 বছরের মধ্যে ভিশন ডকুমেন্টের 90% কাজ আমরা হাতে নিয়েছি, কাজ শুরু হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে যেগুলি করা হয়েছে, উনি বলেছেন পে কমিশনের কথা, 50% শূন্য পদে নিযুক্তি। আমরা বলেছি পে কমিশন আমরা লাগু করেছি। কোনটা মূল যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে পে স্কেলটা যে স্ট্রাকচারে কেন্দ্রীয় সরকার করেছিল, ফিটমেন্ট ফ্যাক্টরটা শুরু হয়েছে, আর কিছু আমরা বলছি ফিটমেন্ট ফ্যাক্টরটি আমরা 2.57 আমরা করে দিয়েছি, যেটা ঘাটতি ছিল সেটা আমরা করে দিয়েছি। আমরা যেটা বলেছেন কোনো ভাতা আপনারা দেননি না, আমরা জানতাম না যে রাজ্য সরকার, পূর্বতন রাজ্য সরকার প্রায় 13,000 কোটি টাকা দেনা করে রেখে গেছে। সেটা এতটা বিশদে আমাদের জানা ছিল না। আমরা যখন সরকারে আসি, সরকারে এসে এটা যখন আমরা উপলব্ধি করি, তখন আমাদের চরক গাছ হয়ে যায়, চোখ চরক গাছ হয়ে যায়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের সদিচ্ছা থাকা সত্ত্বেও সমস্ত ভাতা দিই, বকেয়া যে সমস্ত ভাতা দিই, তারা পে কমিশনের সাথে পাওনা আছে, দিয়ে যেগুলি পাওনা ছিল সেগুলি আমরা দিতে পারিনি। একটু অপেক্ষা করুন, আমরা না জেনে প্রতিশ্রুতি দিয়ে দিলেন। না, আমরা এই দেনার বিষয়টা আমরা জানতাম না, এত দেনা করে রেখেছিল সেটা আমাদের জানা ছিল না। জানা না থাকার ফলে আমরা সেটা দিতে পারিনি। ফলে মূলটা আমরা দিয়ে দিয়েছি, আর বাকি যেগুলি না তাহলে সংশোধন করুন। না সেগুলি আপনারা বলুন, আমরা তো বলছি আমরা দিতে পারলাম না সপ্তম বেতন কমিশন। এটা তো বলাই হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী সকলেই মিলে, মন্ত্রিসভার সদস্যরা সকলেই তো বলছে, আমরা সকলে মিলে বলছি, সমস্ত মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে প্রেস কনফারেন্সে বলেছে আমরা সপ্তম বেতন কমিশন দিলাম। পে কমিশনের যে মূল যে বিষয়টা, দুজনের কাছে একেবারে সাধারণ মানুষের একটা প্রশ্ন করব, সাধারণ মানুষের মতো আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে প্রশ্নটা করছি। আজকে আপনারা বলছেন যে আপনারা জানতেন না যে এত পরিমাণ দেনা আপনাদের কাঁধে পড়বে। আজকে কংগ্রেস যে কথা, না আমি বলছি না, আমরা জানতাম। করে দিচ্ছি আমার প্রশ্নটা, যে মাসে 6,000 টাকা করে বিপিএল পরিবারকে দেওয়া হবে, কর্মসংস্থানটা নিয়ে একটু কথা বলা আমি দুটি বলছি যে দেওয়া হবে। এখন আজকে বিজেপি বলছে যে
ক্ষমতায় আসার পর দেখছে যে এত হাজার টাকা ওদের উপর দেনা পড়েছে। যদি এই জিনিসটা আগে থেকে আপনারা না জানতেন, আজকে কংগ্রেস যখন যদি ধরে নিলাম 2019 লোকসভা নির্বাচনে কংগ্রেস এলো, ধরলাম আমি, তারপরে এনারা এসে বলবেন যে কংগ্রেস আসতে পারবে না বলে এই জাতীয় প্রতিশ্রুতি জালি নিয়ে উপস্থিত হয়েছে। যদি ধরলাম যে আসতে পারে, তাহলে 2019 লোকসভা নির্বাচনে আসার পর কংগ্রেস তখন বলবে যে বিজেপি এত হাজার কোটি টাকা দিনা করে গেছে। এইগুলো কেন মানুষ তখন কংগ্রেস মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, আমি কথাটা আগেও বলেছি। মহাত্মা গান্ধী রেগা প্রকল্প কংগ্রেস চালু করেছে, বলেছিল করবে, করে দেখিয়েছে। শিক্ষা প্রকল্প করে দেখিয়েছে, খাদ্য সুরক্ষা প্রকল্প করে দেখিয়েছে। কংগ্রেস নির্বাচনের পরে তা থেকে কিন্তু সরে আসেনি। তারপর এই অন্যান্য যে প্রকল্প, মিড ডে মিল কিংবা অন্যান্য প্রকল্প, তথ্য অধিকার আইন, এগুলো চালু করে দেখিয়েছে, আইন পাশ করে দেখিয়েছে যে তারা যেটা প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি তারা পালন করে। আমার বন্ধু বললেন যে আমরা 2 কোটি কর্মসংস্থান বলেছি, চাকরি বলিনি। আমি আজকের এখানে আলোচনার স্বার্থে আমার বন্ধুর এই কর্মসংস্থান কথাটিকে মেনে নিয়ে বলছি, ডিমনিটাইজেশনে 5 কোটি লোক কর্মচ্যুত হয়েছে। 2 কোটি চাকরি দেবা দূরের কথা, কর্মসংস্থান হওয়া দূরের কথা, 5 কোটি লোক চাকরিচ্যুত হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী এবং গরিব অংশের যারা ব্যবসায়ী 6 মাস 8 মাস তারা দোকান খুলতে পারেনি, তাদের হাতে কারেন্সি ছিল না, বাজার থেকে টাকা আদায় করতে পারছে না, দোকান বন্ধ হয়ে গিয়েছিল। সারা ভারতবর্ষে একটা হাহাকার দেখা দিয়েছিল। কর্মসংস্থান তো দূরের কথা, যারা ছোটোখাটো কাজকর্মে ছিলেন, অসংগঠিত ক্ষেত্রে যারা শ্রমিকরা ছিলেন, 5 কোটি এই ধরনের লোকের কর্মচ্যুতি হয়েছে। কাজেই তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। এবং এই রাজ্যে 95টা ভিশন ডকুমেন্টের মধ্যে 1 থেকে শুরু করে যেগুলো 1 বছরের মধ্যে রূপায়িত হওয়ার কথা, আমি শুধু সেইগুলোর কথাই বলছি। 4 বছর এখনো সময় আছে ওদের, সেগুলোর কথা আমি কিন্তু তুলছি না। প্রথম যে 4-5টা ছিল এগুলো 1 বছরের মধ্যে 50,000 ভ্যাকেন্ট পোস্ট নিয়োগ হওয়ার কথা, এগুলো 4-5-এর মধ্যে ছিল। কেজি থেকে পিজি পর্যন্ত মেয়েদের বিনা বেতন শিক্ষার ব্যবস্থা, এগুলো প্রথম দিকে ছিল। এরকম আরও অসংখ্য প্রকল্প, মোবাইল ফোন বলুন, বেকারদের চাকরির সংস্থান বলুন, এগুলো ছিল। এগুলো তারা যা বলেছে তার কাছাকাছিও তারা ছিল না। আজকে ওনারা বলছেন এত টাকা লাগবে আমরা জানতাম না। একটা নির্বাচনে দাঁড়াচ্ছেন, কথা দিচ্ছেন, কাগজ প্রকাশ করছেন। আপনারা জানেন না রাজ্যের প্রায় 2 লক্ষ কর্মচারীদের 7ম বেতন কমিশন দিলে কত টাকা লাগবে, ভাতা দিতে গেলে কত লাগবে। তাহলে কর্মচারীদেরকে নির্বাচনের মুখে বিভ্রান্ত করেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের ভোট নিয়েছেন। আজকে এখন বলছেন যে বামফ্রন্টও তাই করেছে। বামফ্রন্ট 25 বছর সমানে শুধু এই কথাই বলেছে, কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা। এখন আবার কিন্তু এই সুরেই কিন্তু বিজেপি সরকারে বলছে আমরা টাকা হাতে এলেই, আমাদের সমস্ত সহানুভূতি আছে, টাকা এলেই আমরা কিন্তু দিয়ে দেব। এগুলো আবার সেই ভাওতাবাজি চলছে। আমি প্রবীর বাবুর কাছে আসবো। কংগ্রেস যতই বলুক যে আমরা মিথ্যে প্রতিশ্রুতি দেই না, এমন অনেক উদাহরণ রয়েছে যেগুলো এখনো বাস্তবায়ন হয়নি। আমি আপনার কাছেও প্রশ্নটা করবো, যেটা আমি করেছিলাম, যে আপনারা বলছেন যে আপনারা নির্বাচনে জিতে আসার পর আপনারা দেখছেন যে এত হাজার টাকা দেনা। আজকে কংগ্রেস বলছে 6,000 টাকা করে দেবে, সেটা যখন ওনারাও জিতে আসবেন তখন দেখবে এত হাজার টাকা দেনা। কিন্তু এর ভোক্তার নেতা হচ্ছে মানুষ সেটার পোহাতে হচ্ছে। আমরা বলেছি আমরা কৃষি ঋণ মকুব করব, 3 রাজ্য সরকারে এসে সঙ্গে সঙ্গে কৃষি ঋণ মকুব করা হয়েছে। আমরা সেই পদ্ধতিতে বিশ্বাস করি না। উনি সর্বশেষ যেটা বলেছেন কৃষি ঋণ মকুব, সেই পদ্ধতিতে আমরা বিশ্বাস করি না। আমরা কৃষকদেরকে স্বাবলম্বী করে তুলতে চাই, এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। স্বামীনাথন কমিশনের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে সামনে রেখে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই প্রসঙ্গে না গিয়ে আমি যেটা বলতে চাই, উনি বারবার রেগার কথা বলছেন। রেগাতে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার, অর্থ বরাদ্দ করেছে, আজও রেগা চলছে। কিন্তু রেগার একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে, সম্পদ সৃষ্টি করা। আর 6,000 টাকা যে ঘোষণাটা দিয়েছে পরিবারে, এর সাথে এগুলির কোনো যোগাযোগ নেই। ফলে এটা বলা হচ্ছে 6,000 টাকা অনুদান হিসাবে পাবে। ফলে এক্ষেত্রে একটা রেগার সাথে এটা কি তুলনা করা যায় না, সেই প্রশ্নে আমি বলছিলাম। আর যেটা বারবার উনি বলছেন রাজ্যের কথা, আমরা যা কর্মচারীদের প্রশ্নে তো আমি বললামই, ভাতার প্রশ্নে উনি বলেছেন। আমি ভাতার প্রশ্নে যেটা বলতে চাই, আমরা তো যাদের ভাতা 500 টাকা ছিল, 400 টাকা ছিল, তাদেরকে 1,000 টাকা করে দিয়েছি। এপ্রিল মাসের 1 তারিখ থেকে তারা পাবে। সেটা প্রতিশ্রুতি ছিল 2,000 টাকা। আমরা বলছি, আমরা প্রতিশ্রুতি ভুলে যাইনি। 2,000 টাকা আমরা করব।
নিশ্চিতভাবেই আমরা করব, কিন্তু আমাদের হাতে সময় আছে, আমরা এটা করব। মজুরি আমরা- 340 আমরা- আমরা বলেছি যে ভ্যাকেন্ট পোস্ট আমরা পূরণ করব, ভ্যাকেন্ট পোস্ট আমরা অবশ্যই পূরণ করব। আমরা একটা ট্রান্সপারেন্ট নিয়োগ নীতি আমরা ঘোষণা করেছি, এর মাধ্যমে আমরা চাকরি দেওয়ার কাজ শুরু করেছি। আমরা যে ভ্যাকেন্ট পোস্টের বাইরেও আমরা সেই জায়গায় আইআর ব্যাটালিয়নের, দুটো আইআর ব্যাটালিয়নের অনুমোদন এনে সেখানে 2200 ছেলে মেয়ের আমরা চাকরির সুযোগ করে দিচ্ছি। তাদের জন্য ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে গেছে। তাদের ক্ষেত্রে আমরা যদি আন্তরিক না হতাম, তাদের ক্ষেত্রে আজকে সর্বভারতীয় নিয়ম হচ্ছে আইআর ব্যাটালিয়নে ঢুকতে গেলে পর মিনিমাম কোয়ালিফিকেশান লাগে মাধ্যমিক স্তর। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের এসসি এসটি ছেলে মেয়ে অধিক সংখ্যায় বেকার এই সময়ের মধ্যে, গত যে সরকারের সময়ে ব্যাপকভাবে এটা বেড়ে গেছে, প্রায় 8 লক্ষ বেকার। ফলে ওই তো 7.5 লক্ষ বেকার। তার মধ্যে এসটি এসসি যারা শিক্ষার মানদণ্ড, সেই অর্থে মানদণ্ড অতিক্রম করতে পারেনি, যেমন বেকারের সংখ্যাও নেহাত কম নয়, তাদের কথা বিবেচনা করে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি করেছিলাম যে সেই জায়গায় তাদের একটা রিল্যাক্সেশন দেওয়ার জন্য। আমরা সেই রিল্যাক্সেশন আদায় করে এনেছি, তাদের জন্য 8 পাস, মাধ্যমিক স্তরটাকে আমরা রিল্যাক্সেশন করিয়ে 8 পাস করেছি। আমরা বলেছিলাম আমরা স্মার্টফোন দেব, স্মার্টফোনের জন্য গত যে বাজেট হয়েছে সে বাজেটে আমরা স্মার্টফোনের জন্য আমরা 5 কোটি টাকা আলাদা করে আমরা রেখেছি, সংস্থান আমরা রেখেছি। 12,500 গ্রাজুয়েট ছেলে মেয়েদের আমরা এখনই আমরা স্মার্টফোন দেওয়ার কাজ আমরা শুরু করব। লোকসভা নির্বাচনটা শেষ হওয়ার পরেই আমরা আগে গ্রাজুয়েট কথাটা ছিল না, না আমরা ধাপে ধাপে মানে শুরু করছি। ছোট করে আনছেন তো। না আমরা ধাপে ধাপে ছোট করে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা রয়েছি। একটু আমি সময় তো দর্শকদের দিতে একটা হবে, কথা বলতে ধাপে চাইবো ধাপে যে আমরা শুরু করছি। নির্বাচনের সময় আমরা বিভিন্ন প্রতিশ্রুতি শুনতে পাই। নির্বাচনের সময় একেবারে নির্বাচন যখন সামনে চলে আসে তখন কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি শুনি যে নির্বাচনে জিতে এলে আমরা এ দেব সে দেব, কিন্তু নির্বাচনে জিতে আসার পর যে সমস্যাটা হয় যে এই সরকার এত টাকা দিনা করে গেছে, এখন সেটার প্রতিশ্রুতি সেটাকে আমরা কিভাবে দেব, সেটার জন্য আমরা বিভিন্ন রকম প্রস্তাব নিয়ে যাচ্ছি কেন্দ্রে, বিভিন্ন রকম কাজ করছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আগে কেন এই কথাগুলো চিন্তা করা হয় না? কেন সেই সেই সমস্ত দলের ক্ষেত্রে আমি সেই কথাটা বলছি, শুধুমাত্র একেবারেই একা করে কংগ্রেস কিংবা একা করে বিজেপি কিংবা তৃণমূল কংগ্রেস কিংবা সিপিআইএম কে আমি বলছি না, সমস্ত দলের ক্ষেত্রে একই রকম থাকে। আজকে হয়তো বা রাহুল গান্ধী বলছেন যে মাসে 6,000 টাকা করে দেবেন সবার ক্ষেত্রে, বাস্তবতা কিন্তু জিতে আসার পর ওনার মুখে হয়তো বা একই কথা শুনবো যে ওনার হাতে দিন না, 4টে রাজ্যে কিন্তু রাহুল 4টি রাজ্যে রাহুল গান্ধী যা বলেছে 10 দিনের মধ্যে রূপায়িত হয়েছে। আমি পরিষ্কার 2011 নিশ্চিত বিধানসভা নির্বাচনে রাজ্যে আমরা শুনেছিলাম রাজস্থান ল্যাপটপ দেওয়া হবে, কংগ্রেস যদি ত্রিপুরা রাজ্যের ক্ষমতায় আসে তাহলে বেকার যুবক যুবতীদের ল্যাপটপ দেওয়া হবে। কংগ্রেসও আসেনি, ল্যাপটপ তো আর হাতেই পাওয়া গেল না। আর এখন যেটা শোনা গেছে না হলে তো প্রশ্নই আসে না। মোবাইল ফোন দেওয়া হবে, সেই মোবাইল ফোন আদৌ কতটা, সেই স্মার্টফোন কতটা বাস্তব হবে সেটা যিনি বলছিলেন প্রবীর বাবু, যে হয়তোবা লোকসভা নির্বাচনের পরে যেটা এখন বলা হচ্ছে যে গ্রাজুয়েট যারা তাদেরকে দেওয়া হবে। এতদিন ছিল যে বেকার যুবক যুবতীদের বা কিংবা যুব সম্প্রদায়ের হাতে সেটা তুলে দেওয়া হবে, এখন সেটা গ্রাজুয়েট হয়ে গেল। এই রকম বিভিন্ন প্রতিশ্রুতি আস্তে আস্তে সংকুচন হয়, প্রসারিত হয়, বিভিন্ন রকম ভাবে আসে। কংগ্রেস বলছে কংগ্রেস প্রতিশ্রুতি রূপায়িত করে, কিন্তু বিভিন্ন অনেক ইস্যু রয়েছে, অনেক জায়গায় রয়েছে, প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হয়েছে সেটা কিন্তু এখন বলতে গেলে অনেক কথাই আসবে যে কতটা বাস্তবায়ন হয়েছে। আজকের মতো দক্ষ যুক্তি গপ্প আমাকে এখানে শেষ করতে হচ্ছে। সঙ্গে থাকবেন, শুভরাত্রি।